ভারতে চলছে নির্বাচনের মরশুম, আর সেই মরশুমে আমরা বসে আছি পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আলোচিত বিষয় যেটি এখন, তা হলো নিয়োগ দুর্নীতি। আর সেই নিয়োগ দুর্নীতি মামলার যিনি প্রধান কারিগর, তিনি হলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু একই সঙ্গে রাজ্যসভার সাংসদ এবং একজন গুরুত্বপূর্ণ আইনজীবী, এবং এই নিয়োগ দুর্নীতি মামলার যে পুরো বিষয়টি সেটা দেখছেন বিকাশবাবু। আমরা সরাসরি নিয়োগ দুর্নীতি মামলা দিয়ে শুরু করি। এখন ঠিক কি অবস্থার মধ্যে আছে বিষয়টা? নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, যে ডিভিশন বেঞ্চটা বিশেষভাবে তৈরি করা হয়েছিল সুপ্রিম কোর্টের একটি আদেশেই, তারা শুনানির পর সমস্ত নিয়োগটা বাতিল করে দিয়েছেন। কেন হাইকোর্ট তারা সবাইকে শোনার পর নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছেছেন যে গোটা প্রক্রিয়াটাই এটা দুর্নীতিমূলক প্রক্রিয়া। এখন যেহেতু গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক, স্বভাবতই সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা নিয়োগপত্র পেয়েছেন সবটাই খারিজ হওয়া উচিত এবং খারিজ করেছেন। ওরা এখন সবাই মিলে সুপ্রিম কোর্টে গিয়েছেন। আবার এটা ওদের সুপ্রিম কোর্টে দ্বিতীয়বার যাত্রা। এখন সুপ্রিম কোর্টের শুনানির জন্য আছে। গত সোমবার শুনানি হয়েছিল, সেখানে সুপ্রিম কোর্ট কোনো রকম স্থগিতাদেশ দেননি নিয়োগ সংক্রান্ত ব্যাপারে। আগামী সোমবার আবার শুনানি আছে, দেখা যাক সেখানে কি দাঁড়ায়। বিকাশবাবু, আমি এটা নিয়মিত ফলো করছি এই পুরো মামলা। আমি না, সকলেই এই মামলা ফলো করছে, এবং শেষ লাস্ট যেই সুপ্রিম কোর্টের শুনানি ছিল সেখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে, এবং সেই প্রশ্নে আমি আসবো। কিন্তু তার আগে আপনারা যখন এই মামলাটা শুরু করেছিলেন তখন একটা কথা বারবার সামনে আসছিল, এবং ইনফ্যাক্ট এখনও কলকাতার রাজপথে 1150 দিন ধরে ছেলেমেয়েরা বসে আছে, তাদের দাবি চাকরির। কিন্তু এই মামলাটা যত এগোচ্ছে আমরা দেখছি তত বেশি চাকরি যাচ্ছে। 25,000, প্রায় 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে। এইটা কি আপনারা চেয়েছিলেন? দেখুন, বিষয়টা তা নয়। এই বিষয়টা এইভাবে উপস্থাপনা করাটা হচ্ছে ভুল উপস্থাপনা। যারা চাকরি প্রার্থী, প্রায় 2.5 লক্ষের মতো লোক তারা দরখাস্ত করেছিলেন। তো স্বভাবতই যারাই দরখাস্ত করেন তারা তো এটাই আশা করেন যে তাদের যোগ্যতা নির্ণয়টা হবে নিরপেক্ষভাবে, নিয়ম মেনে, স্বচ্ছতার সাথে, কোনো রকম পক্ষপাতিত্ব না করে। এখন দেখা গেল যে নিয়োগ হওয়ার পর কিছু কিছু মানুষ দেখতে পেলেন যে তাদের থেকে যারা তুলনামূলক অযোগ্য তারা চাকরি পেয়েছেন। স্বভাবতই তখন মামলা হলো, এবং মামলা হওয়ার ফলে বিষয়টা নিয়ে স্বভাবতই তদন্তের প্রশ্ন আসে, কি করে হলো, কেন হলো। এখন তাতে গিয়ে দেখা গেল যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। এখন কিছু লোক দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন, তাদের চাকরি পাওয়ার কথা নয়, অতএব তাদের চাকরি থাকার কোনো যোগ্যতাই নেই। যারা রাস্তায় বসে আছেন তাদের দাবিটা কি ছিল? তাদের দাবি ছিল যে স্বচ্ছ প্রক্রিয়া হোক, তার মধ্য দিয়ে যারা যোগ্য নির্দিষ্টভাবে নির্বাচিত হবেন তারাই চাকরি পাবেন। তাতে কিন্তু এদের মনে কোনো খেদ বা ক্ষোভ থাকবে না। কিন্তু সবাই জানেন যে শূন্য পদ সীমিত। যেখানে 2.5 লক্ষ প্রত্যাশী, সেখানে শূন্য পদ হয়তো 12,000, 14,000, 15,000, 16,000। কিন্তু সবাই চাকরি পাবে তো ভাবেনি। কিন্তু সবাই যেটা চায় যে নিয়োগ পদ্ধতিটা স্বচ্ছ হোক, সেটাই দাবি, সে নিয়েই তারা লড়াই করেছেন। আসলে এই গোটা ব্যাপারটা অতি সহজেই এর সমাপন অনেক আগেই হতে পারত, কিন্তু রাজ্য সরকার তারা এই দুর্নীতির পক্ষে, এবং দুর্নীতি তারা করেছেন বলে সেই দুর্নীতিমূলক প্রক্রিয়াটাই প্রতিষ্ঠিত হোক এ নিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন। কতবার যে তারা সুপ্রিম কোর্টে গিয়েছেন তার কোনো স্থিরতা নেই। তারা একের পর এক জজের বিরুদ্ধে অকারণে ব্যক্তিগত আক্রমণ করেছেন। কিন্তু এই যে এত দীর্ঘদিন চললো, এর জন্য সম্পূর্ণভাবে রাজ্য সরকারের জেদ যে আমরা যা করেছি দুর্নীতি হলো সেটাকেই বজায় রাখতে হবে, তারই অব্যর্থ পরিণতি। মানে এসএসসি যদি বলে দিত যে এই জায়গায় সমস্যা তৈরি হয়েছে, এবং সেটা যদি সামনে নিয়ে আসতো, তাহলেই 26,000 লোকের চাকরি যেত না বলে আপনি মনে করেন? ধরুন, প্রথম যখন সিঙ্গল বেঞ্চ সিবিআই তদন্তের, এসএসসি তারা তো কখনোই স্বীকার করেন না দুর্নীতি করেছি। প্রথমে কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তারা একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে একটা কমিটি করলেন। সেই বিচারপতি তারা কাগজপত্র দেখেই দেখলেন ব্যাপক দুর্নীতি। তখনই যদি রাজ্য সরকারের এসএসসি বলতেন যে একজন বিচারপতি তিনি যখন এই ধরনের অনিয়ম বেনিয়মের কথা বলছেন, তাহলে নিয়োগ পদ্ধতি ত্রুটি আছে, আমরা সবটাই বাতিল করে দিলাম, করে আমরা আবার নতুন স্বচ্ছ করে করছি,
তাহলে কিন্তু এই সমাধানটা আজ থেকে 3 বছর আগে হয়ে যেত। ঠিক। তারা টেনে গেলেন কেন? তাদের সরকারি পয়সায় মামলা করতে হচ্ছে তো। আমাদের তো করতে হচ্ছে নিজেদের পয়সায়, গরিব ছেলে মেয়েগুলো তাদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্যে। সুতরাং এইখানে এইটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। প্রজাতান্ত্রিক প্রতিষ্ঠানে যদি সরকার স্বচ্ছতার উপর নির্ভর না করে এবং যা করেছি সেটাই ঠিক, এই জেদ নিয়ে চলতে থাকে, তাহলে এই পরিণতি হতে বাধ্য। সরকারের দিক থেকে একটা বিষয় বারবার আসছে এবং আপনাকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনার জন্য, আপনাদের এই মামলার জন্য আপনাকে মামলাবাজ বলা হচ্ছে। ইনফ্যাক্ট হ্যাঁ, আপনাদের এই মামলা, আপনারা মামলাবাজ বলে সরকারের প্রচেষ্টা রয়েছে নতুন ছেলে মেয়েদেরকে চাকরি দেওয়ার, সরকারের খালি পদ রয়েছে কিন্তু সরকার দিতে পারছে না। সরকার দুর্ভাগ্যজনকভাবে সদাই মিথ্যে কথা বলেন। কথাটা খুব কড়া হলেও এটা সত্য, যেটা কখনো সত্য কথা বলেন না। কোথায় বাধা আছে যদি আমি স্বচ্ছভাবে নিয়োগ করি? আমি তো বললাম, যখন অবসরপ্রাপ্ত বিচারপতি তার অবজারভেশন দিলেন যে এই বেআইনি হয়েছে, তখন সরকারের কি দায়িত্ব ছিল? সেটাকে ফলো করা। যে একজন বিচারপতি তিনি যখন বলছেন কমিটি করে, তাহলে আমরা বাদ দিয়ে দিচ্ছি, আমরা সরাসরি আবার করব। তাতে তো সরকারের প্রতি মানুষের গ্রহণযোগ্যতা বাড়তো, যে সরকার দুর্নীতি চায় না। কিন্তু ওরা কি করলেন? ওরা ওই প্রত্যেকটা অর্ডারের বিরুদ্ধেই বারবার অ্যাপিল করলেন, ডিভিশন বেঞ্চে বারবার গেলেন, সুপ্রিম কোর্ট গেলেন, আবার আসছেন। সুতরাং সরকারের যদি সদিচ্ছা থাকতো এটা করতো না। এবং সরকার যখন দেখতে পাচ্ছে যে তাদের এই অসৎ উদ্দেশ্য তারা সফল করতে পারছেন না, তখন আক্রমণ তো একজনকে করতে হবে। আমাকে আক্রমণ করছে তার কারণ এই মামলাগুলো ঘটনাচক্রে আমি আদালতে সওয়াল করছি। যারা এইসব কথা বলেন তাদের তো বোধ থাকা উচিত, উকিল কখনো মামলা করে না। উকিল যিনি মামলা করতে চাইছেন, যিনি বিচারপ্রার্থী, তার সওয়াল করে। তো আমার সওয়ালটা হয়তো ওদের পক্ষে আপত্তিকর মনে হচ্ছে, তাই ওরা আমাকেই আক্রমণ। না, যেমন আপনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে একটা তরফ থেকে, আবার অন্যদিকে আমি কয়েকদিন আগেই এই যারা অনশন করছেন বা যারা ওখানে বসে আছেন, বিক্ষোভে বসে আছেন, তাদের কাছে গিয়েছিলাম এবং তারা বলছেন যে বিকাশবাবু আছেন বলে আমরা দিনের পর দিন কার্যত বিনা পয়সায় এই মামলাটা লড়ে যেতে পারছি, এবং বারবার তারা আপনার কথা বলছিলেন। কিন্তু একই সঙ্গে তাদের মনেও একটা প্রশ্ন তৈরি হচ্ছে এবং সার্বিকভাবে মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হচ্ছে যে এই প্রক্রিয়াটা এগোচ্ছে, আমরা দেখতে পাচ্ছি নিয়োগ দুর্নীতি মামলার বিষয়টি এগোচ্ছে, জল গড়াচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত এই যে হাজার হাজার ছাত্রছাত্রী যারা বসে আছেন, যাদের চাকরি চলে গেছে এবং যারা চাকরির জন্য অপেক্ষা করছেন, শেষ পর্যন্ত এটা কোথায় গিয়ে দাঁড়াবে? শেষ পর্যন্ত কবে আবার সবাই চাকরি পেতে শুরু? দেখুন, আবার ঘুরে ফিরে একটা কথা আসি, যারা নিয়োগকর্তা তারা যদি অসৎ না হন, আমি ব্যক্তিগত অসৎতার কথা বলছি না, প্রশাসনিক ভাবে তারা যদি অসৎ না হন, তো কোনো অসুবিধা নেই। তারা তো ধরেই নিয়েছেন আমরা অসৎ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ করব। শিক্ষামন্ত্রী যদি বলেন যে হ্যাঁ তৃণমূল ছাড়া চাকরি হবে কেন, আমরা তৃণমূলকেই চাকরি দেবো, তাহলে কি করবেন আপনি? চাকরি প্রার্থীরা কি চান? তারা চান একটা স্বচ্ছ প্রক্রিয়া হোক, যে আমি জানতে পারবো এটাই আমার যোগ্যতা। সরকার থেকে কেন পরীক্ষার পর প্রত্যেকের প্রাপ্ত নম্বর ডিটেলসটা প্রকাশ্যে আনবেন না? সরকারের আপত্তি কি? সরকার কেন এমআরশিট ডিস্ট্রয় করবেন? আইনে আমার অধিকার আছে, কিন্তু অধিকার থাকাটাই বড় কথা না, অধিকার প্রয়োগটা হচ্ছে মানুষের প্রাজ্ঞতার পরিচয়। আপনি ওএমআরশিটের জায়গায় কথা বলছেন এবং সুপ্রিম কোর্টের যে শেষ শুনানিটা হয়েছে গত সপ্তাহে, সেখানে সরকার পক্ষের উকিল একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো পুরো মন্ত্রিসভাই জেলে চলে যাবে। যাওয়া উচিত তো। আপনি কোথাও দেখাতে পারবেন না, আমি জানি না আজ পর্যন্ত কোথাও ঘটনা ঘটেছে কিনা, মন্ত্রিসভা সচেতনভাবে সিদ্ধান্ত নিচ্ছেন যে যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন, যেটা আদালত থেকে প্রায় নির্ধারিত, তাদের চাকরি বজায় রাখতে হবে। এবং আরও আরেকটা দুর্নীতি কি, যারা আন্দোলন করছেন তাদের জন্য পদ তৈরি করা হবে। সরকার কখন এটা করতে পারে নাকি? সরকার যদি একটা পদেও নিয়োগ করে, তো সরকারকে সবাইকে সুযোগ দিতে হবে। আর তোমরা নতুন পদ তৈরি করছো নির্দিষ্ট একটা গোষ্ঠীর জন্যে, তার মানে সেই গোষ্ঠীটাকেও তোমরা দুর্নীতির মধ্যে নিয়ে আসতে চাইছো। সুতরাং সরকারের গোটা পরিকল্পনাটাই হচ্ছে একটা দুরভিসন্ধিমূলক। তো আদালত ঠিকই বলেছেন যে তদন্ত হোক।
কেন হলো? এটার যদি আমি একটুখানি এবার রাজনৈতিক দিকে চলে আসি, আমরা দেখেছি যে এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একটা সময় কলকাতা হাইকোর্টে একের পর এক রায় দিয়েছেন যিনি, তিনি এখন বিজেপির প্রার্থী। আমি জানি যে একজন বিচারপতি নিশ্চয়ই তার চাকরি ছেড়ে তিনি যে কোনো কাজে মানে প্রার্থী হতে পারেন, রাজনীতি করতে পারেন, কিন্তু নৈতিকভাবে আপনার কি মনে হয় না যে এটাও একটা কোথাও সমস্যা তৈরি করছে? এটা দুটো হতে পারে। প্রথম কথা হচ্ছে, প্রত্যেক মানুষের ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে। একজন যিনি বিচারপতি ছিলেন, তিনি বিচারপতি পদ ত্যাগ করে রাজনীতিতে অংশগ্রহণ করছেন। সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যক্তি চিন্তা, ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। এখন তার রাজনৈতিক জীবন নিয়ে আমাদের বিশ্লেষণ, সমালোচনা ইত্যাদি থাকবে, থাকা উচিত। কিন্তু তিনি যখন বিচারপতি আসনে বসে বিচার করেছেন, তখন সেটা যদি চ্যালেঞ্জ করতে হয়, তাহলে আমাকে বিচার প্রক্রিয়ার মধ্যেই চ্যালেঞ্জ করতে হয়। এবং চ্যালেঞ্জ তো হয়েছে। ওর বিভিন্ন আদেশ তো তারা ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট এরকম ঘুরেছেন। কোথাও তো তার যেই আদেশনামা, সেই আদেশনামার মধ্যে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি যে এই আদেশনামাটা কোনো পক্ষপাতিত্বমূলক হয়েছে। বরং আমার তো মনে হয় ওর যে প্রথম আদেশ, সেটা যদি রাজ্য সরকার মেনে নিত, স্বীকার করে নিত, তাহলে এই আজকে বিপর্যয় হতো না। এখন তো ওরাই বারবার চেয়েছে শুনানি হোক, সব শুনানি হোক, আমরা প্রমাণ করে দেবো আমরা ঠিক। রাস্তায় দাঁড়িয়ে বক্তৃতা করা এক সহজ ব্যাপার, আর যে কোনো মানুষের সামনে যুক্তিসঙ্গতভাবে বিষয় উপস্থিত করাটা আরেক ব্যাপার। তো তোমরা বলেছো, এখন বিচারপতিরা শুনেছেন, সবটাই বাতিল হয়েছে। তোমরাই সুপ্রিম কোর্টে গিয়ে বলেছো যে ওই বিচারপতি নয়, অন্য বিচারপতি। তো হাইকোর্ট ডিভিশন বেঞ্চ করে দিয়েছেন অন্য বিচারপতি। সুতরাং এখন ওই বিচারপতির দিকে আঙুল তুলে তো নিজেদের এই দুর্নীতিকে ঢাকতে পারবে না। বিকাশবাবু, আমরা এই নিয়োগ দুর্নীতি মামলা থেকে একবার সরাসরি ভোটের রাজনীতিতে একটুখানি ঢুকে পড়ি। তার কারণ দীর্ঘদিনের রাজনীতিক, আপনি একসময় কলকাতার মেয়র। আমার এখনো মনে পড়ে 2019 সালে এই যাদবপুরে আপনি যখন প্রার্থী এবং যখন সকলে জিপে করে প্রচার চালাচ্ছেন, আমার এখনো মনে আছে। আমি বিকেলবেলায় গিয়েছিলাম দেখতে, আপনারা টোটো করে ঘুরে বেড়াচ্ছিলেন চারিদিকে। এবারে আপনি প্রার্থী নন। এইবারে আপনি প্রার্থী নন কেন, সেই প্রশ্নতেও আমি আসবো, কিন্তু তার আগে জিজ্ঞেস করছি যে কী পড়ছেন, মানে 2019-এ যেই পরিস্থিতি ছিল বামেদের, 2024-এ কি সেই একই পরিস্থিতির মধ্যেই দাঁড়িয়ে আছে? না, পরিস্থিতির পরিবর্তন হয়েছে, নিঃসন্দেহে পরিবর্তন হয়েছে। পরিস্থিতি কখনো এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। এবং 2019-এর পর নির্বাচনে এত বড় বিপর্যয়ের পরেও যখন নাকি সামাজিকভাবে একটা বিপর্যয় তৈরি হলো, প্যান্ডামিক ইত্যাদি, তখনও যদি আপনারা দেখেন, মূল্যায়ন করেন, দেখবেন কিন্তু এই বাম ছেলেরাই কিন্তু রাস্তাঘাটে দাঁড়িয়ে মানুষের পাশে চেষ্টা করেছেন। ছাত্র যুবদের বেকারিত্বের বিরুদ্ধে তারা লড়াই করেছেন। গ্রামের কৃষকরা কৃষিকে দাম পাচ্ছেন না, তারা লড়াই করেছেন। ধারাবাহিকভাবে লড়াইটা চলেছে এবং এই লড়াই চলারও তো একটা প্রতিফলন ঘটে। হয়তো এই মুহূর্তে প্রতিফলন না ঘটলেও তার এতে কিন্তু সুদূর প্রসারী ফল হয়। সেই জায়গায় দাঁড়িয়ে 219-এর থেকে 224-এর অবস্থার একটা ব্যাপক পরিবর্তন হয়েছে। তার কারণ এর মধ্যে ধরুন 2019-এ চিট ফান্ডের দুর্নীতি ছিল, নারদার মতো দুর্নীতি ছিল, কিন্তু সেটা সাধারণভাবে সমাজে সর্বত্র একটা কোনোরকম আলোড়ন তৈরি করতে পারেনি। চিট ফান্ডের দুর্নীতির সময় আমি অনেকের কাছে শুনেছি ও নিজেরা লোভ দেখাতে গিয়েছিল কেন, চিট ফান্ডে টাকা রেখেছিল কিনা। আর নারদার দুর্নীতিটা তো একটা এমন ব্যাপার দাঁড়ালো যেন ও টাকা নেওয়াটাও একটা স্বতঃসিদ্ধ ব্যাপার। অর্থাৎ এই প্রত্যেকটা দুর্নীতি যখন আমরা লড়াই করে আদায় করলাম, তার যে যথাযোগ্য পরিণতি হওয়া উচিত ছিল তদন্তের মারফত, সেটা হলো না। তদন্তকারী সংস্থারা তাদের দায়িত্ব পালন করলেন না, ইচ্ছাকৃত কি অনিচ্ছাকৃত সব পরের কথা। এটা না করাতে সাধারণ মানুষের মধ্যে ধারণা জন্মালো দুর্নীতিটা হয়, কিন্তু এই শিক্ষা নিয়োগের দুর্নীতি, এটা মানুষের মননে আঘাত দিয়েছে। আমার এখানে খুব স্পেসিফিক প্রশ্ন রয়েছে। 2011 সালে লেফট ক্ষমতা থেকে চলে গেছে পশ্চিমবঙ্গে, তারপরে 12-13 বছর কেটে গেছে। এটা একটা লম্বা সময়, 12-13 বছর কোন দলকে আবার নতুন করে গুছিয়ে নেওয়ার জন্য। এবং এই গোছানোর ক্ষেত্রে যেই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সমাজে যা ঘটছে সেটাকে একদম সরাসরি সাধারণ মানুষের সামনে নিয়ে আসা। আপনি চিটফান্ডের কথা বলছিলেন, আপনি নারদের কথা বলছিলেন, এবং এখন নিয়োগ দুর্নীতি মামলা। এই বিষয়গুলো তো একদম সাধারণ মানুষের সমস্যার জায়গার বিষয়, এবং সেইটাকে কি সত্যি সত্যি রাজনৈতিকভাবে
বামেরা সামনে নিয়ে আসতে পারছে? আপনি যদি এখন পশ্চিমবঙ্গের চেহারা দেখেন, আমি গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেড়াচ্ছি, পোলারাইজড হয়ে রয়েছে, হিন্দু মুসলমানে পোলারাইজড হয়ে রয়েছে। বিজেপি এখানে দ্বিতীয় বৃহৎ মানে প্রধান বিরোধী পক্ষ, এবং যেই বিজেপি আপনার 2016 সালে 13% ভোট পেয়েছিল পশ্চিমবঙ্গে, সেই ভোট বিজেপির ভোট শেয়ার এখন 40%, বামেদের ভোট শেয়ার 10-এর নিচে। তাহলে বামেরাকে পৌঁছতে পারছে মানুষের কাছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এবং সমাজ বিন্যাসের ক্ষেত্রে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখনই মানুষ তার জীবন জীবিকা নিয়ে লড়াইয়ে সংঘবদ্ধ হচ্ছে, তখনই কিন্তু মানুষের মধ্যে বিভিন্ন ধর্মীয় ভাবাবেগকে জাগিয়ে তোলা হয়। 2014 পর থেকে ভারতবর্ষের বুকে বিজেপির উত্থান কিন্তু ধর্মীয় বিভাজনের প্রেক্ষিত। দেখছেন না, এই নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি ধর্মীয় কথা ছাড়া কিছু বলছেন না, অত্যন্ত লজ্জার। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে এই জমিটা তৈরি করে দিয়েছে 2011 পর থেকে মমতা। দেখবেন আপনি, একজন মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে তিনি নামাজেও যাচ্ছেন, নামাজি হয়ে পোশাক পরে, তিনি দুর্গাপুজোয় টাকা দিচ্ছেন, ক্লাবগুলোকে টাকা দিচ্ছেন, দুর্গাপুজো তিনি উদ্বোধন করছেন, আবার যীশুখ্রিস্টের জন্মদিন পালন করছেন। এই মানুষের মধ্যে এই যে ধর্মীয় সুশ্রুতিটা একটা মারাত্মক জায়গা, সেটাকে লালন পালন করেই কিন্তু মমতা মানুষকে তাদের জীবনমুখী যে লড়াই তার থেকে বিভ্রান্ত করার সুযোগ পেয়েছেন। হ্যাঁ, ধর্ম বড় কথা, ঠিক সেইটাকেই ব্যবহার করছে পশ্চিমবঙ্গের বিজেপি। বিজেপির যে নেটওয়ার্ক আরএসএস এর মাধ্যমে, সেই নেটওয়ার্কের উপর দাঁড়িয়ে তো মমতার উত্থান আজকে যে কোনো মানুষ বিশ্লেষণ করলে খুঁজে পেয়ে যাবে। এখন বিজেপি যে জমি পেয়ে গেছে তো মমতাকে গিলে খাবে, তা তো মমতাকে দরকার নেই। যার ফলে আজকে আপনি দেখতে পাচ্ছেন যে বিজেপি এই ধর্মীয় বিভাজনের একটা বেনিফিট পাচ্ছে, এবং মমতা সেখান থেকে ক্ষুদ্র শক্তি, বৈজ্ঞানিক নিয়ম বৃহৎ শক্তির কাছে টিকতে পারবে না। সে কিন্তু ক্রমশ তাকে বিজেপি চিহ্নিত করছে যে তিনি হচ্ছেন একটি সম্প্রদায়ের প্রতিনিধি, আর বিজেপি হচ্ছে বৃহৎ সম্প্রদায়ের প্রতিনিধি। ধর্মের এই অব্যর্থ পরিণতি এটা হয়, এবং যার ফলে এই জীবনমুখী লড়াইগুলো কোথাও বাধাপ্রাপ্ত হচ্ছে, পিছিয়ে পড়ছে। কিন্তু লেফটের তো কাজ ছিল সেখানটাতে, লেফটের কাজ, সেই কাজটাই লেফট করছেন বলেই কিন্তু এখনো দেখবেন যে দুপক্ষই, সেই ধর্মীয় দুপক্ষরই মূল কেন্দ্রবিন্দু আক্রমণের লেফটরা। আজ থেকে 2 মাস আগে ভাবুন, শূন্য, তোমরা শূন্য, কথাই বলবে না, আর এখন ঘুরে ফিরে আসছে কি সিপিআইএম কে অ্যাটাক করো। এই প্রশ্ন আসছে কেন? প্রধানমন্ত্রীও এসেছে, সবাই। তার কারণ হচ্ছে তারা বুঝতে পারছে যে জমিতে কিন্তু এই যে জীবন জীবিকার লড়াইটা লেফটরা করেছেন তার একটা এফেক্ট দেখা যাচ্ছে। এফেক্টটা হয়তো আপাত দৃষ্টিতে দেখা যায় না, কিন্তু ধীরে ধীরে সেটা বোঝা যায়। এটা একটা বিরাট লেটেন্ট ফোর্স কাজ করে। সেই জন্য আজকে নির্বাচনের মুখে সবচেয়ে আক্রমণের বিষয়বস্তু হচ্ছে লেফটরা। আমি এখানটাতে, আপনি আরএসএস এর কথা বলছিলেন, 2025 হচ্ছে আরএসএস এর 100 বছর, 2025 হচ্ছে ভারতের বাম আন্দোলনের 100 বছর। আপনার কি মনে হয় গত 100 বছরের জার্নিতে আরএসএস শেষ পর্যন্ত ভারতের যে মাটি সেটাকে ধরতে পেরেছে, এবং লেফট ক্রমশ সেখান থেকে সরে গেছে? আরএসএস এর তো মাটি ছিলই, লেফটকে বরং লড়াই করতে হচ্ছে এগেনস্ট দি টাইড। আরএসএস তো ধর্মীয় উন্মাদনার মধ্য দিয়ে আরএসএস এর জন্ম, এবং ভারতবর্ষের বুকে এই ধর্মীয় চর্চা, ধর্মীয় আবেগ তো চিরকালই ছিল। লেফটের তো এটার বিরুদ্ধে লড়তে হয়েছে। সুতরাং যে কাজটা আরএসএস এর পক্ষে করা সহজ, লেফটদের পক্ষে সেই কাজটা কিন্তু অনেক কঠিন। লেফটদের প্রায় বলতে পারেন আপনি, আমি সবাইকে বলি যে তাদের এই বড় পাহাড়টাকে ধাক্কা দিয়ে সরাবার চেষ্টা করতে হচ্ছে। পাহাড়টা আছে, সেই পাহাড়টার মুখপাত্র হিসেবে আরএসএস, বিজেপি, তৃণমূল ঘুরে বেড়াচ্ছে, সেটা হচ্ছে ধর্মীয় উন্মাদনা। আপনি যে কথাগুলো বলছিলেন তারও আবার একটা কাউন্টার ন্যারেটিভ রয়েছে। বলা হচ্ছে যে যেই লেফট, যেই সিপিএম এতদিন ধরে ধর্মনিরপেক্ষতার কথা বলে ইত্যাদি ইত্যাদি, তারা তো 2021 সালে আইএসএফ এর মতো শক্তির সঙ্গে জোট বেঁধেছে, যদিও এবারে সেই জোট খুব একটা কার্যকরী নয়। সেটাকে কিভাবে আপনি উত্তর দেবেন? এটা কোনো প্রশ্নই না। তার কারণ হচ্ছে আইএসএফ এর উত্থান কিন্তু ধর্মনিরপেক্ষতার বাণীর মধ্য দিয়েই। আইএসএফ এর যে উত্থান হয়েছিল সেটা তারা ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে নিজের প্রতিষ্ঠিত করেছে, তাদের নামও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। এবং শুধু আইএসএফ এর মধ্যে কিন্তু মুসলিম গোষ্ঠী নেই, এটা দেখবেন। আইএসএফ এর মধ্যে বহু ধরনের লোকজন আছে, বহু বিক্ষুব্ধ বামেরা আছেন, বিক্ষুব্ধ কিছু দক্ষিণপন্থী তারাও আছেন। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে বামপন্থী হিসেবে আমরা সমস্ত
ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় করে লড়াই করব। এখন আজকে যে ধর্মনিরপেক্ষ, কালকে তার চরিত্র বদল হতে পারে। তার চরিত্র বদল হলে তো বামেদের দায় নেই, বামেদের দায় হচ্ছে কিন্তু তার নিজস্ব নীতিভিত্তিতে এগিয়ে যাওয়া। যার ফলে এই নির্বাচনে যখন আইএসএফ দোলাচালে আছে, তাদের সঙ্গে আমরা বহু চেষ্টা করেছি আলোচনা করার, বোঝাবার। আইএসএফ চেয়েছিল আপনি যাদবপুর থেকে ক্যান্ডিডেট হন। হ্যাঁ, ওরা সেটা ব্যক্তিগতভাবে আমার করে পছন্দ করেন, তো আমি তাদের সেটাই বোঝাবার চেষ্টা করেছিলাম, এটা ব্যক্তির বিষয় না, বিষয়টা নীতি এবং আদর্শের। তো সেটা তারা বোঝেনি, তারা আজকে ছিটকে কাছে নেই। আমরা আমাদের অবস্থান, আমি প্রত্যেক বলি, আমরা আমাদের যে অবস্থান, আমরা ধর্মনিরপেক্ষ শক্তিকে এক জায়গায় জড়ো করে এগোবো, এটাই আমাদের পলিসি এবং এটাই আমাদের প্রাইম ফোর্স এই সময়। যারা থাকলো থাকলো, না থাকলো না থাকলো। কংগ্রেসের সঙ্গে যেমন জোট হয়েছে এবং সেটার ফল কি হবে আমরা জানি না, আমরা দেখতে পাবো 4 তারিখে। আইএসএফ এর সঙ্গে এই সমঝোতাটা না হওয়া কি কোনো কোনো জায়গায় একটু সমস্যা তৈরি করবে? আইএসএফ এর সঙ্গে সমঝোতা না হওয়াতে তার ফলটা পাবে বিজেপি এবং তৃণমূল, মানে তারা বেনিফিটটা পাবে। প্রকৃতপক্ষে এই যে ধর্মনিরপেক্ষ শক্তি যে জোটবদ্ধ বহিঃপ্রকাশ করতো, সেটা তো অবশ্যই খানিকটা ধাক্কা খেলো নিঃসন্দেহে। আমার শেষ প্রশ্ন, আপনি প্রচার করছেন, বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার করছেন, আমরা দেখছি। আপনার কি মনে হয় যে এবারে 2024-এর নির্বাচনে 0 থেকে কোনো একটা সংখ্যায় পৌঁছবে? হ্যাঁ, সেই আশা তো করি। এবং যে বললেন না প্রচার করছে, আমি এবং আমার দল, আমি আমার কথাই বলতে পারি, কারণ প্রচার যেগুলো আমরা মানুষের কাছে এইটাই বোঝাবার চেষ্টা করছি যে ভারতবর্ষের সংবিধানটা কিন্তু অনেক লড়াইয়ের ফসল। দীর্ঘ 200 বছর ব্রিটিশের বিরুদ্ধে লড়াইয়ের ফসল ভারতের সংবিধান। এই সংবিধানের যে মূল মর্মবস্তু, এটাকে টিকিয়ে রাখতে হবে, যেটা বিজেপি রাখছে না আর অন্য কেউ রাখতে পারবে না। সেটা যে বেসিক্যালি ধরুন এই যে আমরা বলি ইকোনমিক জাস্টিস, সোশ্যাল জাস্টিস আর ফ্রিডম অফ থট অ্যান্ড এক্সপ্রেশন। আজকে বিজেপির বিরুদ্ধে আপনি কোনো কথা বললেই আপনাকে কোনো না কোনোভাবে ফাঁসিয়ে দেওয়া হবে, বুঝলেন। আর বিজেপি, দুঃখের, ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি নির্বাচনী প্রচার করছেন সম্পূর্ণ ধর্মের নামে। আমি আজকে দেখলাম উত্তরপ্রদেশে প্রচার করছেন রাম যদি হেরে যায়, আমাদের যদি হারিয়ে দেওয়া হতে রামের অমর্যাদা হবে। গোটা নির্বাচনটাই বাতিল করে দেওয়া উচিত ভারতবর্ষের সংবিধানের প্রেক্ষিতে। কিন্তু আমাদের এই সমস্ত যে অটোনমাস অর্গানাইজেশনগুলো, সেগুলো আনফর্চুনেটলি ফেল করছে। আপনি যেহেতু এই কথাটা বললেন, আমি আরেকবার জিজ্ঞেস করছি, যদি আপনি বলছেন যে এবারে 2024-এ লেফট কংগ্রেস জোটের ফল আগের চেয়ে ভালো হবে, যেই ভোট শেয়ার তারা কাটবে সেটা কি বিজেপির ভোট শেয়ার কাটবে নাকি তৃণমূলের ভোট শেয়ার? দেখুন, আমি না আবার এই থিওরিটা মানি না, কারো কোনো স্পেসিফাইড ভোট শেয়ার হতে পারে না। আমরা বলবো যে পশ্চিমবঙ্গের মানুষ আবার তার এই ধর্মনিরপেক্ষ শক্তির যে তার যেটা বল আছে, ফোর্স আছে মানুষ সমাজ জীবনে, সেটা উপলব্ধি করে ফিরে আসবেন, এটা আমার বক্তব্য। কার ভোট শেয়ার এইরকম অঙ্ক হয় না। যদি আমরা ওই রকম অঙ্ক ভাবি, দ্যাট উইল বি অ্যান্টি ডেমোক্রেটিক। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা শুনলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য, এবং তিনি বলছেন 2024-এ বাম কংগ্রেস জোট পশ্চিমবঙ্গে আগের চেয়ে ভালো ফলাফল করবে। সত্যিই কি করবে, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে 4 জুনের জন্য।